লিখে বুঝাতে পারতাম না প্রতিটা মুহূর্ত, কত কিছু বাদ পড়ে যেত, কিন্তু আপনাদের সেটা পড়ে না। ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আশা করছি আমাদের ঘটনা আপনাদের ভালো লাগবে। ঘটনা যিনি লিখছেন তিনি বলছেন, আমার পরিবার ও ব্ল্যাক ম্যাজিক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসনার্স। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, কারণ আপনি ভালোর দলেরই একজন মানুষ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেক ছোটবেলা থেকেই ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন, ছদ্মনাম। 2012 সালে যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন থেকেই আমার একজন কাজিনের বড় আপুর সাথে বৃহস্পতিবার রাত অধীর আগ্রহে থাকতাম কখন ভূত এফএম শুরু হবে। বিশেষ করে শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে বাটন ফোনে হেডফোন লাগিয়ে ভূত এফএম শোনার মজাই ছিল অন্যরকম। মেসেজ পাঠিয়ে বসে থাকতাম কখন রাসেল ভাই মেসেজটা পড়বেন। এখানে বলে রাখি, আমরা বৃহস্পতিবার না শুক্রবারে শো করতাম। বর্তমানে আমি একটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটির 3য় বর্ষের ছাত্র। আমার গ্রামের বাড়ি হচ্ছে সিলেটে। আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু ঘটনা ঘটে যায় যা আমাদের এক্সপেকটেশনের বাইরে, কিন্তু সেই ঘটে যাওয়া মুহূর্তগুলো আজীবন আমাদের ভাবায়। আজ আমি আপনাদের সাথে আমার ও আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা আমাকে বারবার ভাবায় এবং মনে নাড়া দিয়ে যায়। দেরি না করে মূল কাহিনীতে যাওয়া যাক। সালটা 2017। তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমাদের দাদার বাড়ির দিকের সকল আড্ডার মধ্যমণি ছিলেন আমাদের এক ফুপু। তিনি আমার আব্বুর থেকে বয়সে অল্প বড়। তাদের বয়সের ব্যবধান কম হওয়ায় আব্বু আর ওই ফুপুর সম্পর্ক ছিল বন্ধু সুলভ ও খুব ঘনিষ্ঠ। আর বাচ্চাদের মধ্যে আমি ছিলাম ফুপুর খুব প্রিয়। ফুপু যখনই আমাদের বাড়িতে আসতেন, পুরো বাড়ি তিনি একাই মাতিয়ে রাখতেন। কিন্তু হঠাৎ করে শুনতে পাই ফুপু কয়েকদিন যাবৎ খুব অসুস্থ, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছেন না, সময় মতো ঘুম নেই, মানে দিনে দিনে শারীরিক অবস্থা অবনতির দিকে। একের পর এক ডাক্তার দেখানো হচ্ছে, ঔষধ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো উন্নতি নেই। এমত অবস্থায় ফুপুকে নিয়ে ইন্ডিয়ায় ডাক্তার দেখানো হলো। কিন্তু অনেক চিকিৎসা আর বিভিন্ন চেকআপের পর, এমনকি মনোবিজ্ঞানীদের অধীনে অনেকদিন রাখার পরও কেউই ফুপুর কোনো রোগ নির্ণয় করতে পারল না। ফুপুকে তখন কিছুদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে আসা হলো যাতে তার কিছুটা মন ভালো হয়। কিন্তু ফুপুকে দেখে আমরা সবাই অবাক ছিলাম। যে মানুষটা সর্বদা হাস্যোজ্জ্বল থাকত, সবার সাথে গল্প করে পুরো বাড়ি মাতিয়ে রাখত, আজ সেই মানুষটা চুপচাপ এক কোনায় কোনো কথাবার্তা ছাড়াই বসে আছে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমার বুঝ হওয়ার পর থেকে কখনো দেখিনি ফুপুর এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও কখনো নামাজ কাজা করেননি, বরং আমাদেরকেও সর্বদা নামাজ পড়ার পরামর্শ দিতেন। যাই হোক, ঘটনায় আসি। তো ফুপুর এমনই অবস্থা দেখে আমরা সবাই মিলে চেষ্টা করি ফুপুকে গল্পে বা আড্ডায় মাতিয়ে রাখার, কিন্তু ফুপু এসব কিছুতে রেসপন্স না করে চুপচাপ বসে থাকতেন। এই অবস্থা দেখে একসময় পরিবারের মুরব্বীদের পরামর্শে ফুপুকে আমাদের সিলেটেরই জনপ্রিয় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর সব দিক বিবেচনা করে ও ফুপুর সাথে কথাবার্তা বলে জানান যে ফুপুকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। এটা শোনার পর সবাই একটু অবাক হই, কারণ ফুপু এমন একজন মানুষ যার সাথে হাসি মুখে চলাফেরা ছিল সবার। তারপর ফুপুর থেকে ব্ল্যাক ম্যাজিক সরানোর জন্য হুজুরের পরামর্শে একদিন বাসায় হুজুর সহ ফুপা, আব্বু আরো কয়েকজন উপস্থিত হলেন। হুজুর কিছু দোয়া দরুদ পড়ার পর বললেন যে কেউ একজন গভীর রাতে একা যে একটি পাতিল, মোমবাতি, আগরবাতি, গোলাপ জল নিয়ে আশেপাশের কোনো নদীর ঘাটে গিয়ে কিছু কাজ সম্পন্ন করবে এবং তাতেই ব্ল্যাক ম্যাজিকটা ফুপুর উপর থেকে কেটে যাবে। তবে যে এই কাজ করতে যাবে সে অবশ্যই ফুপুর কাছের হতে হবে এবং সাহসী হতে হবে, কারণ এইরকম কাজ করতে গেলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে।
উপস্থিত সকলে এই কথা শোনার পর কিছুটা ঘাবড়ে যায়। পরে আব্বু হুজুরকে বলেন যে তার এই কাজ করতে কোনো সমস্যা নেই। একদিকে হুজুর বাসায় বসে দোয়া দুরুদ পাঠ করছিলেন, আর অন্যদিকে আব্বু সুরমা নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা দেন। তখন রাত বাজে 1টা। আব্বু যেয়ে নদীর পাশে একটা ঘাটে পৌঁছান এবং কাজগুলো সম্পূর্ণ করার জন্য হুজুরকে কল করেন। হুজুর আব্বুকে নির্দেশনা দিতে থাকেন। পাতিলের মধ্যে মোমবাতি জ্বালিয়ে আরো অন্যান্য জিনিস সহ, যেমন তাবিজ, ফুপুর ব্যবহৃত কাপড়, পাতিলটিকে নদীতে ছেড়ে দিতে হবে। হুজুরকে কলে রেখেই হুজুরের কথা মতো আব্বু পাতিলটিকে নদীতে ছেড়ে দেন। পাতিল স্রোতের অনুকূলে যেতে থাকে এবং এক পর্যায়ে চোখের আড়াল হয়ে যায়। হুজুর আব্বুকে তখন কিছু দোয়া দুরুদ পড়তে বলেন। আব্বু দোয়া দুরুদ পড়তে থাকেন। এমতো অবস্থায় আব্বু আশপাশ থেকে অদ্ভুতভাবে তার নাম ধরে ডাকতে শোনেন, কখনো ফুপুর গলায়, কখনো দাদুর গলায়। আব্বা হুজুরকে এগুলো জানালে হুজুর আব্বুকে কোনো দিকে তাকাতে মানা করেন এবং এইসব ইগনোর করে বারবার দোয়া দুরুদ পড়তে বলেন। একসময় হুজুর আব্বুকে জিজ্ঞেস করলেন যে, দেখো তো নদীতে যে পথে পাতিলটা চলে গিয়েছে সেদিক থেকে আবার কোনো কিছু আসছে কিনা। আব্বু প্রথমে কিছু দেখতে না পেলেও কিছু সময় পর দেখতে পান যে ঠিক ওই দিক থেকে ওই পাতিলটি স্রোতের বিপরীতেই আবার ঘাটের দিকে আসছে এবং ঠিক যেখানে আব্বু পাতিলটি ছেড়ে দিয়েছিলেন সেখানে এসেই আবার থেমে গেল এবং ভেতরের মোমবাতিটিও জ্বলছে। আব্বু এটা দেখে খুব অবাক হলেন যে পাতিলটি স্রোতের প্রতিকূলে কিভাবে আবার ফিরে আসলো। এটা সম্ভব কিভাবে? ভেতরের মোমবাতিটিও জ্বলছে। এটা দেখে আব্বু অবাক হয়ে তাকিয়ে থাকেন এবং হুজুরকে সাথে সাথেই কল করে বিষয়টি জানান এবং জিজ্ঞাসা করেন, আপনি কিভাবে জানেন যে ওই দিক থেকে কিছু ফেরত আসছে আর স্রোতের বিপরীতে কিভাবে এটা সম্ভব হলো? হুজুর আব্বুকে বললেন যে, সে বিষয়ে পরে বলছি, আগে আপনি যত দ্রুত সম্ভব জায়গাটি ছেড়ে আসুন। আব্বুর সাথে সাথে জায়গাটি থেকে ফিরে আসেন এবং ফুপুর বাসায় চলে যান। হুজুর কিছুটা নরম কণ্ঠে বললেন যে, আপনার বোনকে খুব শক্তিশালী খারাপ জিন দিয়ে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, যার জন্য এটিকে সহজে সরানো সম্ভব না, আর এই কারণেই আপনার বোন দিনে দিনে মানসিকভাবে ভেঙে পড়ছেন। দেখি আর কি করা যায়। আপনারা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করতে থাকেন। আর আব্বুকে পরামর্শ দেন যে আজ রাতটা এখানেই থেকে যেতে। যেহেতু তিনি এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন, তাই গভীর রাতে বের না হওয়াই উত্তম। আব্বু হুজুরের কথা শুনে অনেক চিন্তায় পড়ে যান। আর আব্বু একটা স্বভাব আছে, যত কাজই থাকুক না কেন বা যত গভীর রাতই হোক না কেন, আব্বু বাসায় ফিরবেনই। ওই দিন রাতে আব্বু বাসায় ফিরে আসেন। আম্মু আমার সাথে কাহিনীগুলো শেয়ার করেন। আমি মনে মনে ভাবলাম, হুজুর একটা মন গড়া কাহিনী বানিয়ে আব্বুকে বলে দিয়েছেন। এটি বিশ্বাস করার কোনো মানে হয় না। এগুলো কোনো গল্প কাহিনীতে শুনলে মানায়। পরের দিন থেকে ফুপু কিছুটা স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলেন এবং আমার অন্যান্য ফুপুদের আম্মু, আব্বু, চাচা, চাচিদের কল দিয়ে ওনার বাসায় যাওয়ার জন্য জানালেন। সবাই তো ওনার এরকম আচরণ দেখে খুশি মনে ওনার বাসায় চলে গেলেন। আম্মুও ফুপুর প্রিয় খাবার রান্না করে তাড়াহুড়ো করে ফুপুর বাসায় গেলেন। আমি যেতে পারিনি, কারণ ওই সময় আমার প্রিটেস্ট চলছিল। তো সবাই ওই দিন ফুপুর বাসায় ফুপুকে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করেন এবং অনেক আড্ডা দেন। ফুপুও কিছুটা হাসি খুশি ছিলেন। তারপর রাতের দিকে সবাই নিজ নিজ বাসায় ব্যাক করেন এবং সবাই খুব খুশি মনে ছিলেন। বিশেষ করে আব্বু এই ভেবেছে ফুপু হয়তো ধীরে ধীরে সুস্থ হতে চলেছেন। তার 2 দিন পর আমি সকালে ঘুম থেকে উঠি। আম্মু হঠাৎ কাঁদতে কাঁদতে আমার কাছে আসেন এবং বলেন, তোর ফুপু আর নেই। আমি বললাম, কিভাবে সম্ভব? এই না তোমরা ভালো দেখে আসলা। আম্মু চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তোর ফুপু ফাঁসি নিয়ে মারা গেছে। আমি তা শোনার পর কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়েছিলাম আর অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসছিল। তারপর নিয়ম অনুযায়ী ফুপুর লাশের আইনি প্রসেস শেষ হল। তারপর গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হল। পরে জানতে পারি মৃত্যুর দিন ফুপু প্রায় 9 মাস পর সবার জন্য নিজ হাতে রান্না করেন এবং আমার ভাইকে খাইয়ে দিয়ে বলেন, তুই আমার চিন্তা করিস না, স্কুলে যা। আর ফুপাকে বলেন, তুমি তোমার কাজে যাও, আমি ঠিক আছি, কিছু লাগলে জানাবো। এই বলে ওদের বিদায় দেন এবং কাজের বুয়াকে সবজি কাটতে দিয়ে বলেন, আমি ওপরের রুমে যাচ্ছি। ফুপুদের ডুপ্লেক্স বাসা ছিল। সেখানে গিয়ে একটা রুম লক করে তিনি গলায় ফাঁসি নেন।
আজও আমি এর উত্তর খুঁজে পাইনি। কেন এমনটা করলেন ফুপু? হুজুরের কথাই সত্যি প্রমাণিত হলো। খারাপ জিনের প্রভাবেই কি ফুপু এমনটা করলেন? এখানেই শেষ হয়নি। ফুপু মারা যাবার কিছুদিন পর আমি ও আম্মু আব্বুর কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলাম। সাধারণত আব্বু অনেক সাহসী, কিন্তু ফুপু মারা যাওয়ার পর থেকে আব্বু কোথাও একা বসতে বা শুতেও ভয় পেতেন। আমার এক কাজিনও জানায় যে গ্রামের বাড়ি যেয়ে আব্বু যখন একা রুমে ঘুমাচ্ছিলেন তাকে ডাক দিয়ে নিয়ে যেয়ে বলেন, তুমি একটু আমার পাশে ঘুমাও, আমি ঘুমাতে পারছি না। আম্মু আরো আমাকে বলেন আব্বু রাতে বাথরুমে যেতেও অনেক ভয় পায়। আমি ভাবলাম ফুপুর অস্বাভাবিক মৃত্যুতে বোধহয় আব্বু এমনটা করছেন। এই ভেবে বিষয়টাকে আমি ইগনোর করলাম। একটা বিষয় বলে রাখি, আমাদের শহরে একটি বাসা রয়েছে। আমাদের পড়ালেখার সুবিধার্থে শহরে থাকা, কিন্তু গ্রামেই আমাদের স্থায়ী ঠিকানা। আব্বু ব্যবসার কাজে গ্রামের বাড়িতে আসা যাওয়ার মধ্যেই থাকতেন। তো আব্বু গ্রামের বাড়িতে গেলেই আমি আব্বু আম্মুর রুমে গিয়ে শুতাম, আর আম্মু আমার দুই ছোট বোনকে নিয়ে একই রুমে ঘুমাতেন। তো আমি যথারীতি একদিন আব্বু আম্মুর রুমে একা শুয়ে আছি। হঠাৎ আমার রাত 3টায় ঘুম ভাঙল। আমি অস্বাভাবিক কিছু ফিল করলাম, আর মনে হলো কেউ আমাকে ডাকছে। একটু নড়াচড়া করে উঠে বসলাম, আর ভাবলাম হয়তো আমার মনের ভুল, কারণ ফুপুর মৃত্যুর পর থেকে আত্মীয় স্বজনরা বিভিন্ন উল্টাপাল্টা স্বপ্ন দেখছে। এসব শুনে হয়তো আমারও এরকম কিছু একটা হচ্ছে। কিন্তু একটু পরেই আমি আবার একটা কিছুর আওয়াজ শুনলাম। আমি তাৎক্ষণিক বিছানা থেকে উঠে দাঁড়ালাম, একটু একটু করে রুমের দরজার সামনে গেলাম। অমনি আমার মনে হলো একটা ছায়া আমাদের ডাইনিং রুম দিয়ে হেঁটে গেল। আমি ভয়ের সাথে সাথে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম আর দোয়া দুরুদ পড়তে লাগলাম। একসময় মনের অজান্তেই ঘুমিয়ে পড়লাম। পরদিন আবার রাতে একা ঘুমাতে কিছুটা ভয় পাচ্ছিলাম। আবার বাসার কাউকে যে বলবো ভাবলাম হয়তো কেউ বিশ্বাস করবে না। তা যাই হোক, আমি একটু ভয় ভয় মনেই ঘুমিয়ে পড়লাম। ওই দিন মধ্যরাতে আমার ঘুম ভাঙল। হাতে মোবাইলটা নিয়ে দেখলাম 3:20। আবারও গত রাতের মতোই মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে, খুব তীক্ষ্ণ কণ্ঠে এবং কানের খুব কাছে। শাহাদাত, শাহাদাত, শাহাদাত। আমি এবার চমকে উঠলাম যে একই জিনিস বারবার হওয়া কখনো মনের ভুল হতে পারে না। আমি আস্তে আস্তে রুমের দরজার দিকে গেলাম। গিয়ে আমি যা দেখলাম তা আমি জীবনে ভুলতে পারবো না। স্পষ্ট একটি কালো ছায়া আমাদের ডাইনিং টেবিলের একটি চেয়ারে বসে আছে। ওই সময় আমি যে চিৎকার করব বা কিছু করব, কিছুই করতে পারছিলাম না। কেমন জানি শরীর একটু নাড়াতে পারছিলাম না। আমি রুমের ভেতরে ঢুকে যাই, আর আমি অঝরে ঘামছিলাম, গলা শুকিয়ে আসছিল। তারপর আমি এক দৌড়ে আম্মুর কাছে যাই, দেখি আম্মু ঘুমিয়ে আছে। তারপর আম্মুকে ডাক দেই আর সবকিছু খুলে বলি। আম্মু এসব শোনার পর অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। আম্মু আমাকে মৃদু কণ্ঠে বলতে লাগলেন, তুইও এরকম কিছু দেখতে পাচ্ছিস? আমি বুঝে গেলাম আম্মু আমার মতো একই রকম কিছু দেখছে বা ফিল করছে। পরদিন আব্বু বাসায় আসার পর আম্মু আব্বুকে সব বলার পর আব্বু অবাক হয়েছিল। আমি তোমাদের কিছু বলিনি যাতে তোমরা এসব নিয়ে ভয় না পাও। আমি ওই দিন নদীর ঘাট থেকে হুজুরের কথা মতো কাজগুলো শেষ করে আবার বাসা থেকে ফেরার পর থেকেই অদ্ভুত সব কাহিনী ঘটছে। বিশেষ করে আপা মারা যাবার পর থেকে এসব বেড়ে গেছে। রাতে আমি একা ঘুমাতে পারি না। মনে হয় আমার কাছে কেউ একজন শুয়ে আছে আর কানে ফিস ফিস করে কিছু বলছে। কোথাও একা একা বসে থাকলে মনে হচ্ছে আমার কাঁধের ওপর কেউ একজন বসে আছে। আমার শরীর ভার হয়ে আসছে। যখনই আমি বাথরুমে যেতাম মনে হতো কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকছে আর কিছু বলার চেষ্টা করছে। এসব কিছুর পর আমরা বুঝতে পারলাম যে বাসায় খারাপ কিছুর আবির্ভাব ঘটেছে। তাই দেরি না করে আব্বু ওই হুজুরকে নিয়ে আসলেন। হুজুর সবকিছু শোনার পর বললেন যে ফুপুর সাথে থাকা সেই খারাপ জিন বা তার কোনো সাথী আব্বুর সাথে আছে। ওই দিন আব্বু নদীর ঘাটে গিয়ে ওই কাজগুলো করায় ওইখান থেকেই আব্বুকে প্রভাবিত করতে চাচ্ছে।
হুজুর আরো বলেন, এই জিনগুলো খুবই খারাপ এবং শক্তিশালী। তারা কানের কাছে বিভিন্ন শব্দ করে সব সময় এবং অন্য মনস্ক রাখতে চায় দুনিয়ার মোহ মায়া ত্যাগ করার জন্য। কানের কাছে বিভিন্ন কথা বলতে থাকে। ফুপুর সাথে এই জিনগুলো এগুলোই করত। এমনকি ফুপুকে এইটা ফিল করাতো যে আশেপাশে এখনো পর্যন্ত যত খারাপ কিছু হয়েছে বা তার আশেপাশে মানুষের সাথে খারাপ যাই হচ্ছে তার জন্য দায়ী উনি। এক পর্যায়ে তিনি এসব মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। এসব শোনার পর আমি এখন বিশ্বাস না করে আর থাকতে পারলাম না, কারণ ওই দিন রাতে যখন আমি শুনতে পাই আমার নাম ধরে কেউ ডাকছে, মনে হচ্ছিল খুব কাছের কেউ আমাকে খুব বিরহ ভরা কণ্ঠে ডাকছে, আর খুব তীক্ষ্ণ কণ্ঠ আমার কানে আসছিল। মনে হচ্ছিল আশেপাশের কিছুই ভালো লাগছে না। তারপর ওই দিন রাতে হুজুর আমাদের বাসাতেই থেকে গেলেন। যেহেতু ওনার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, তাই তিনি নিজ থেকে বললেন, এইভাবে চলতে থাকলে একে একে সবকিছু নষ্ট করে ফেলবে। তাই তিনি আমাদের বাসায় থেকে রাত্রি যাপন করেন এবং জিকির আজগার করেন এবং আব্বু সহ আমাদের সবাইকে কিছু দোয়া দুরুদ লিখে দিয়ে যান, যেগুলো নিয়মিত পাঠ করতে বলেন, এবং আব্বুকে একটি তাবিজ পরিয়ে দিয়ে যান। তারপর থেকে আমাদের বাসায় এরকম কিছু ঘটতে দেখা যায়নি। এই ছিল রাসেল ভাই আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা। ওই সময়ের পর থেকে আমি বুঝতে পারি ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কত ভয়ানক। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আর কারো সাথে এমনটা না হয়। আর যারা এসব কাজের সাথে লিপ্ত থাকে তাদের আল্লাহ হেদায়েত দান করুন। আমার জন্য দোয়া রাখবেন আপনারা। আর লিসেনাররা, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই কাহিনীর সাথে সম্পৃক্ত আরেকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আরেকদিন ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রাসেল ভাই, আপনার কাছে অনুরোধ, হাজার হাজার মানুষের পছন্দের এই শো আপনি বাঁচিয়ে রাখবেন, কারণ একমাত্র আপনিই পারবেন এই শোটাকে বাঁচিয়ে রাখতে। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন এইভাবেই আপনাদের আনন্দ দিয়ে যেতে পারি আজীবন, এবং যতদিন পর্যন্ত আমি সুস্থ থাকি, যতদিন পর্যন্ত আমি এই শো করতে সক্ষম থাকি, ইনশাআল্লাহ বারবার আপনাদের কাছে ফিরে আসব। সেই প্রত্যাশা রেখেই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তী যে ঘটনাগুলো আছে সেগুলোও আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই আমরা পরের ঘটনায়। এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ভয়ের আরেক নাম ভূত.com। ঘড়িতে সময় রাত 12:25। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত.com। লিখছেন এমডি রুবেল। আসসালামু আলাইকুম। লাইভ কিভাবে দেখবো, কেউ কি বলবেন? সৌদি থাকি। আমাকে একটু, আমি বলবো যে ওনাকে একটু রিপ্লাই দিয়ে দিবেন, যদি ইনবক্সে সম্ভব হয়। ইনবক্স করলেই মনে হয় বেটার হয়, কারণ অনেকেই জানেন ব্যাপারটা, সো ইনবক্স করে দিতে পারেন। আমাদের সাথে আছেন হচ্ছে আমাদের হানিফ শিকদার, রেগুলার থাকেন আমাদের সাথে প্রতি শুক্রবারের মতো। আজও ধামরাই গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকড়া গ্রাম থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। নামটা আমার কাছে পরিচিত হয়ে উঠছে এবং প্রতিদিন তিনি যেভাবে আমাদের সাথে যুক্ত হন এটা আমার খুব ভালো লাগে। গাজী এম মাহেবুল্লাহ আমাদের সাথে আছেন। আসসালাম। মুহিবুল্লাহ আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। এবং তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল ভূত.com। জি ভাই, আল্লাহর রহমতে শুরু করলাম। আসলে সত্যি কথা বলতে যে এখন আমাকে যদি বলেন যে আমার জীবনে সবচাইতে কঠিন কাজ কোনটা, আমি বলবো ভূত.com। আপনি যদি বলেন যে সবচাইতে কঠিন সময় পার করেছেন কবে, আমি বলবো যে সবচাইতে কঠিন সময় পার করেছি কবে এটা বলতে পারবো না, তবে নেক্সট এপিসোড আমার জন্য সবচাইতে কঠিন। কারণ গত এপিসোড যা করেছি সেটা তো গত হয়ে গেছে, কিন্তু আগামী এপিসোডে কি হবে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। সো মানে
এখন চারিদিকে নানান রকম ভালোও লাগে, নানান রকমের শো হচ্ছে এবং সবাই আমাদের সাথে শো করছেন এবং সবাই সবার মতন করে শো করছেন, আমরাও করছি। তো এখন দেখা যায় যে ভালো লাগানোটা খুব জরুরি হয়ে যায়। কখনো নিজের কোয়ালিটি থেকে কম্প্রোমাইজ করিনি এখনো পর্যন্ত না। এবং আমি জানি না যারা হচ্ছে ভালো সাউন্ড বোঝেন, যারা ভালো অডিও বোঝেন, তারা নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করেছেন। তো চেষ্টা করি যতটুকু সম্ভব হয়, আমার যতটুকু, আমি বলেছি যে আমার ক্ষমতা খুব সীমিত, আমি শুধুমাত্র পারি আপনাদের সামনে নিয়ে এসে, আমি স্টোরিও বলতে পারি না। সুতরাং আমার একটাই কি বলবো যোগ্যতা, সেটা হচ্ছে যে আপনাদের জন্য হাজির হয়ে যাই, অনেক বকবক করি মাঝে মাঝে, যেহেতু স্টোরি বলতে পারি না। আপনারা বিরক্ত হন হয়তো কখনো কখনো, আবার হয়তো ভালোবেসে ক্ষমাও করে দেন। তো এইভাবেই অনেক দিন ধরে চলছে এবং এইভাবেই আমি এখন কি বলবো যে আপনারা যতদিন পর্যন্ত আমাকে শুনবেন ততদিন পর্যন্ত আমি আপনাদেরকে শুনিয়ে যাব। কিন্তু আমি আসলে স্টোরি টেলার না। আমার কথাটাই হচ্ছে যে কোনো একটা ঘটনা আপনাদেরকে বুঝিয়ে বলা বা সেটা আপনাদের সামনে উপস্থাপন করা। একটু আগে যে ঘটনাটা শুনলাম, আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠেছে এই ব্ল্যাক ম্যাজিক। এটা কি আমরা চাই আসলে আমাদের জীবনে? এটা কি কোনো দরকার আছে? আমাদের জীবনে সবচাইতে ভয়ঙ্কর মুহূর্ত কোনটি? আমাদের জীবনে সবচাইতে ভয়ঙ্কর মুহূর্ত হচ্ছে সেইটি যেটি আমরা এক্সপেক্ট করিনি, আনএক্সপেক্টেড যে কোনো কিছু। ধরুন আপনি কোন সময় খেয়াল করছেন কিনা, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আচ্ছা এই জিনিসটা তো আমার, এই জিনিসটা কেউ হাত দেয়নি, কিন্তু এটা এই টেবিলে কেন, এটা এখানে কেন, এটা তো এখানে থাকার কথা ছিল না। আবার অনেক সময় খুব অবাক হয়ে যায় আমি, এটা অনেকের সাথেই মনে হয় ঘটে। আপনি দেখবেন যে অনেক জিনিস হারিয়ে যায়, আবার হুট করেই সেই জিনিসটা যেখান থেকে হারিয়েছিল সেখানেই ফিরে আসে। কখনো হয়েছে এরকম? আমার সাথে তো অহরহ হয় এটা। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো খুব অদ্ভুত কিন্তু। এবং অনেক সময় দেখবেন ভিড়ের মাঝেও একটা মুখ আপনার হঠাৎ করেই পরিচিত, এবং সেই মুখটা আপনি কোথায় যেন দেখেছেন, তাকে আপনি চেনেন না, জানেন না। হতে পারে রাস্তাঘাটে হয়তো দেখেছেন, আপনার ব্রেইনের মধ্যে, আপনার মেমোরিতে তার সেই ইমেজটা ছিল, যখন আপনি তাকে আবার সামনাসামনি দেখছেন আপনি রিকল করতে পারছেন। কিন্তু সবসময় কি আসলে তাই? আমি জানি না। তাহলে তো পৃথিবী এত রহস্যময় হতো না। পৃথিবী কিন্তু খুবই রহস্যময় এবং পৃথিবী রহস্য পছন্দ করে। আর যে তন্ময় আমাদের সাথে আছেন, জীবন হোসাইন আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি সৈয়দ মিম, আরবি ডেভিল আমাদের বলেছেন এমবি নাই। সেই রেডিওর সময়টা নাই, না হলে আমি আপনার কষ্ট বুঝতে পারছি। ওয়াইফাই এর একটা ব্যবস্থা করেন। আমি দেখছি যে এখন অনেকেই ওয়াইফাই জোনের মধ্যে চলে এসছেন। অনেক জায়গাতেও এরকম আছে যে খুবই রিমোট একটা এলাকা, কিন্তু সেখানে সবাই ওয়াইফাই নিয়ে একসাথে শোনেন। এরকম কিছু করতে পারেন। শাকিল আহমেদ বলছেন যে অপেক্ষায় রইলাম। এমডি নাদিম মাহমুদ আমাদের সাথে আছেন এবং গল্পগুলো শুনে এত ভয় লাগে বলে বোঝাতে পারছি না। এটা সম্পূর্ণ ক্রেডিট যারা ঘটনা পাঠান তাদেরই। শিপন হুসাইন লক্ষ্মীপুর শহর থেকে শুনছেন। ইমরান আমাদের সাথে আছেন আর রুবাইয়া এক্সাইটেড, তিনি জানিয়েছেন জুলফিকার বাড়ি, অপেক্ষায় থাকলাম, আমাদের সাথে আছেন তিনি। আমাদের সাথে আছেন হচ্ছে মুন্না, রাজশাহী থেকে শুনছি। আমাদের সাথে আছেন তামিম আহমেদ এবং আমাদের সাথে আছেন আরো অনেকেই। তো যাই হোক, আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি আমরা ঘটনায় চলে যেতে চাই এবং পরবর্তী ঘটনায় যেতে চাই। আবারও নিশ্চয়ই ফিরে আসবো। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। এবং আমাদের সাথে আপনারা যারা যুক্ত আছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, এটাই আশা করব। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ভালো লাগছে ইনশাল্লাহ, আমি আশা করি আর কি, অ্যাটলিস্ট। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। 225তম এপিসোড চলছে। আমাদের বাংলাদেশের যে অবস্থা, কখনো প্রচন্ড গরম, আবার কখনো বৃষ্টি, এই
গরমে আমরা কাহিল হয়ে যাচ্ছি, আবার তার পরপরই বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছি না, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এইভাবেই একটা সময় আমরা পার করছি এবং ঋতুচক্রের আবর্তে বৈশাখ আসে, বর্ষা আসে এবং এক একটি ঋতু এক একটি বার্তা, এক একটি রূপ নিয়ে আমাদের সামনে হাজির হয়। তবে রাতটা কেমন যেন আমার কাছে মনে হয় অন্যরকমই থাকে, কারণ তখন বৃষ্টি বা গরম কোনো কিছুই ম্যাটার করে না। তখন আমাদের সময় হয় ঘটনার মাধ্যমে ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়ার। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আবারও ঘটনায় চলে যাব। আমরা শুরু করছি আমাদের পরবর্তী স্টোরি। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া এবং আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি ভালোই আছেন। আজকের যে ঘটনাটি আমি বলবো তা আমি আমার হাজবেন্ডের কাছে শুনেছি। উনি এক কাকুর কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন। আজকের ঘটনায় সকল নাম, স্থান সবকিছুই ছদ্মনাম ব্যবহৃত হবে এবং আমার নাম গোপন রেখে ঘটনাটি পড়ে শোনালে আমি খুশি হব। আমি স্টুডিওতে আসতে চাই না, চাই ঘটনাটি পড়ুন এবং ঘটনাটি আরো বেশি জীবন্ত হয়ে উঠুক। ঘটনাটি যার সাথে ঘটেছিল ওনার নাম আব্দুল মিয়া, ছদ্মনাম। উনি ওনার কর্মজীবনের প্রথম দিকে একজন স্কুল দপ্তরি তথা নৈশ প্রহরী ছিলেন। উনি স্কুলে দিনের কাজ মিটিয়ে রাতে ওই স্কুলই পাহারা দিতেন। উনি তখন অবিবাহিত ছিলেন এবং ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছিলেন বলে আত্মীয়দের বাড়িতে শৈশব কৈশোর কাটিয়েছেন। নিজস্ব পৈতৃক সম্পত্তি বা ভিটা তেমন কিছু না থাকায় এবং কিছুটা চালচুলোহীন অবস্থা হওয়ায় রাতের বেলায় স্কুলের ভেতর এক রুমে ওনার থাকার ব্যবস্থা ছিল। এলাকার অনেকে বলেন ওই স্কুলটি ব্রিটিশ আমলের তৈরি এক পুরাতন স্থাপত্য, যা পরবর্তীতে স্কুল হিসেবে ব্যবহৃত হতো। উনি যখন চাকরি নেন তখন সময়টা ছিল স্বাধীনতা যুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। ছোট্ট করে স্কুলটির একটু বর্ণনা দেই। যেহেতু ব্রিটিশ আমলের স্থাপনা, তাই তৎকালীন লাল রঙা বড় বড় ইটের তৈরি ছিল ভবনটি। 3 তলা বিশিষ্ট একটি ভবন মূল স্কুলের অংশ হিসেবে ব্যবহৃত হতো। সেই ভবনের সাথে লাগোয়া আরেকটি 2 তলা ভবন ছিল, যেখানে স্কুলের সকল অফিসিয়াল কাজ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের রুম, স্কুলের প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম রাখার রুম, দারোয়ান তথা দপ্তরি থাকার জন্য রুম ইত্যাদি ছিল। এক কথায় পুরো স্কুলের আকৃতি কিছুটা ইংরেজি এলের মতন ছিল। সামনে ছিল বিশাল খেলার মাঠ এবং আশেপাশে ফাঁকা জায়গাগুলোতে বড় বড় শতবর্ষীয় গাছ ও কিছু ফুল গাছ। এটা ব্রিটিশ আমলে তাদের কাজে ব্যবহৃত হতো। তখন এখানে শুধু ভবনটি ছিল। পরবর্তীতে স্কুলের শোভা বাড়াতে তাকে উপযুক্তভাবে সীমানা করে সজ্জিত করা হয় খেলার মাঠ, ফুল গাছ, সীমানা প্রাচীর ইত্যাদির মাধ্যমে। ব্রিটিশরা উপমহাদেশ ত্যাগের পর অল্প কয়েক বছর ওই ভবনটি ওভাবেই ছিল। ওখানে কেউ যাওয়া আসা করত না। যেহেতু ভবনটি মোটামুটি বড়, তাই পরে তাকে স্কুলের জন্য ব্যবহার করা হয়। প্রথম দিকে এটা প্রাথমিক স্কুল হিসেবে ব্যবহৃত হতো। মূল ঘটনায় যাই। আমাদের দফতরি কাকু আব্দুল মিয়া যখন ওই স্কুলে চাকরি পান তখন স্বাধীনতার বেশ কয়েক বছর পার হয়ে গেছে। বেশ ভালোই কাটছিল ওনার চাকরি জীবন। উনি সকালবেলায় স্কুলের যত রকম দপ্তরি কাজ আছে সবকিছু বেশ ভালোভাবেই পালন করতেন। সেই সাথে সময়ে সময়ে ঘণ্টা বাজানোর দায়িত্বটাও ওনার উপরেই ছিল। বিকেলবেলা যখন স্কুল শেষ হয়ে যায় তখন উনিও ওনার সকল হাতের কাজ শেষ করে বিশ্রাম করেন এবং সন্ধ্যার পর থেকেই ওনার রাতের দায়িত্ব শুরু হয়। যদিও কাজ বলতে ওই বসে বসে রেডিও শোনেন, মাঝে মাঝে স্কুল চত্বরে একটু ঘুরে বাঁশি বাজানো, টর্চ লাইট দিয়ে বিভিন্ন আনাচে কানাচে খেয়াল রাখা, গাছের ফলগুলো ঠিকঠাক আছে কিনা, স্কুল ভবনের দিকে একটু হেঁটে আসা, এসবই তার কাজ। যেহেতু তিনি তখন একজন তাগড়াই যুবক ছিলেন, গ্রামের ছেলে, সেহেতু তার সাহস একেবারে খারাপ না। এভাবে মাস 2 কেটে যায়। একদিন রাতে উনি যখন চারপাশে টহল দিয়ে এসে নিজের রুমে ঢুকে রেডিওটা চালালেন, হঠাৎ শুনলেন স্কুলের ঘণ্টাটি বাজছে।
উনি ভাবলেন হয়তো ওনার শুনতে ভুল হয়েছে, সারাদিন ঘন্টা তো উনিই বাজান, ফাঁকা জায়গা, এরকম ভুল হতে পারে এই ভেবে উনি আবারও রেডিওতে মন দিলেন। কিন্তু কিছুক্ষণ পর শুনলেন ঘন্টাটি আবার বাজছে। এবার উনি রেডিও বন্ধ করে খেয়াল করলেন এবং বুঝলেন যে ওনার কান নয়, ঘন্টা সত্যিই বাজছে। উনি ভাবলেন হয়তো কেউ স্কুল সীমানায় ঢুকেছে। যদিও রাতের বেলা, তবুও সন্দেহ করলেন গ্রামে এরকম দস্যি ছেলে পেলে থাকতেই পারে। উনি উঠে গেলেন ঘন্টার দিকে। বলে রাখি, মূল স্কুল ভবনের সাথে লাগোয়া অফিস ভবনের এক কোনায় ওনার ছোট্ট ঘরটি, এবং প্রায় ৩-৪টি রুম পার হয়ে ঘন্টা রাখার জন্য একটা কর্নার রয়েছে। সেখানে ঘন্টা টাঙানো এবং একটা ছোট্ট টেবিলের ওপর হাতুড়ি থাকে। উনি গেলেন এবং দেখলেন কোথাও কেউ নেই, এমনকি ঘন্টাও ঘন্টার জায়গাতেই আছে, একটুও নড়ছে না। উনি ওখানে দাঁড়িয়ে ভাবলেন কেউ যদি ঘন্টা বাজাবেই, তবে ঘন্টা এখনো নড়তে থাকার কথা। উনি ভয় না পেলেও একটু অবাক তো অবশ্যই হলেন। উনি আশেপাশে লাইট মারলেন, কাউকে দেখতে না পেয়ে নিজের রুমে চলে আসলেন। ঘরে ফিরে উনি দরজা লাগাতেই ঘন্টা আবারও বাজতে শুরু করলো, এবার আগের থেকেও জোরে এবং দ্রুত। আগে একটা ঘন্টা থেকে অন্য ঘন্টার মধ্যে কিছুটা সময়ের বিরতি থাকলেও এবার আর তেমন নয়, কেউ যেন একাধারে বাজিয়েই চলেছে। এবার তিনি খুব দ্রুত পায়ে একটু দৌড়েই সেখানে গেলেন। গিয়ে যা দেখলেন তাতে এক সুস্থ মানুষের হতভম্ব হওয়ার দশা। উনি যেতেই শব্দ বন্ধ হয়ে গেল এবং দেখলেন কোথাও কেউ নেই এবং ঘন্টাটি স্থির, ঘন্টার হাতুড়িও তার জায়গাতেই রয়েছে। এবার সাহসে আব্দুল মিয়া কিছুটা ভয় পেলেন। উনি দৌড়ে ওনার রুমে ফিরে দরজা বন্ধ করলেন এবং ভাবতে লাগলেন, কিন্তু হিসাব মিলাতে পারলেন না, কারণ কোথাও কেউ নেই, ঘন্টা স্থির, অথচ তা বাজছে। উনি বিছানায় শুয়ে কিভাবে এমন সম্ভব, কে হতে পারে, এইসব 7-5 ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলেন। বলে রাখা ভালো, তখন ঘড়িতে সময় 3টা। উনি অন্যদিন এরও কিছু পরে ঘুমান। পরদিন সকালে উনি ওনার যাবতীয় স্কুলের কাজ করলেন, কাউকে কিছু বললেন না। ওনার নতুন চাকরি, পাছে কেউ কিছু বলে, তাই চুপ করে থাকাই শ্রেয় মনে করলেন। সেদিন রাতে আবারও উনি অন্য দিনের মতো যথারীতি পাহারা দিচ্ছেন। ঘড়িতে যখনই সময় রাত 2:30, ঘন্টা বেজে উঠল। উনি তখন মাঠের দিকে ছিলেন। উনি আঁতকে উঠলেন। উনি ভাবতে লাগলেন, আমি তো আজ সীমানা প্রাচীরের দিকেই আছি, কেউ যদি স্কুলে ঢুকেই থাকে তবে আমাকে এড়িয়ে গেল কি করে, আর ঘন্টা বাজিয়ে এসে লুকাবে কোথায়? সব ঘর তো তালা দেয়া, কি হচ্ছে এসব ভাবছেন আর ভবনের দিকে এগোচ্ছেন। এদিকে বিরতি দিয়ে দিয়ে বাজতে থাকা ঘন্টাটি আব্দুল মিয়ার স্কুল ভবনের দিক থেকে পা বাড়ানোর সাথে সাথেই হঠাৎ করে অনবরত বাজতে শুরু করলো। ওনার মনে হচ্ছিল যেন গায়ের সমস্ত শক্তি দিয়ে কেউ ঘন্টা বাজিয়ে যাচ্ছে। ওনার কান যেন সে শব্দে যন্ত্রণা করতে শুরু করেছে। উনি যেই মুহূর্তে ভবনের সিঁড়িতে পা রাখলেন, ঘন্টা বাজা বন্ধ হয়ে গেল। উনি ঘন্টার কাছে গেলেন এবং দেখলেন ঘন্টা ঠিক গতদিনের মতো স্থির। কিন্তু আজ উনি অনুভব করলেন ওখানে যেতেই ওনার শরীর যেন খুব ভারী হয়ে এসেছে। উনি যেন নড়তে পারছেন না। তবু অনেক সাহস করে উনি ঘন্টাটি ধরলেন এবং ওনার মনে হলো উনি বৈদ্যুতিক শক খেলেন এবং তাৎক্ষণিক পড়ি কি মরি করে নিজের ঘরের দিকে ছুটলেন। নিজের ঘরে ঢুকেই দরজা বন্ধ করে যত দোয়া দুরুদ জানতেন সব পড়লেন। ওই রাতের মতো আর একবারও কোনো শব্দ হলো না। কিন্তু দপ্তরি কাকু ভয় তো পেলেনই, সেই সাথে উনি কি করবেন তাও ভাবতে লাগলেন। উনি কাকে বলবেন এসব কথা? তার কথা কেউ বিশ্বাস করবে কিনা? এরকম তীব্র শব্দ আর কেউ পাচ্ছে কিনা? ভূত প্রেতের কথা বললে সবাই তাকে নিয়ে ঠাট্টা করবে এবং পাগল বলবে কিনা, এসব নানা প্রশ্ন তার মাথায় আসতে লাগলো। একই সঙ্গে পাগল ভেবে তার চাকরিটাও চলে যেতে পারে এবং মাথা গোঁজার ঠাঁইটাও হারাতে হতে পারে। এই ভয়টা যেন তাকে সবচেয়ে বেশি পেয়ে বসেছিল সেদিন রাতে। ভয়ে তটস্থ হয়ে সেই রাতটা এই সমস্ত চিন্তার মধ্যে দিয়েই জেগে পার করে দেন। সকালবেলা মালি জাব্বার আলীকে সাহস করে এসব ঘটনা বলবেন বলে ঠিক করলেও আব্দুল মিয়া বলতে পারলেন না। উনি ভাবলেন এরকম কিছু বললে হয়তো কেউ আর ভয়ে সাহায্য করতে চাইবে না। তাই আব্দুল মিয়া তার থেকে বয়সে 4-5 বছরের বড় জব্বার ভাইকে সেদিন রাতে তার সাথে রাতের খাবার খেতে এবং রাতে গল্পগুজব করার জন্য দাওয়াত দিলেন।
জাব্বার ভাইও রাজি হয়ে গেলেন। জাব্বার আলী সেদিন রাতে তার সাথে খেল। দুজনের জীবনের সুখ দুঃখের গল্প করতে করতে হঠাৎ যখন ঘড়িতে 2:30 তখনই সেই ঘন্টার আওয়াজ আসলো। আব্দুল মিয়া কিছু বলার আগেই জাব্বার আলী বলে উঠলেন, ঘন্টা কে বাজালো? আব্দুল মিয়া তার দিকে তাকিয়ে যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেললেন, এই ভেবে যে এবার তিনি তার দম আটকে আসা এই আতঙ্কের কথা বিশ্বাস করানোর একজন লোক পেলেন। পরক্ষণে আবারও জাব্বার মিয়া বলে উঠলেন, এত রাতে কে ঘন্টা বাজায়? তখন আব্দুল বিগত 2 রাতে তার সাথে ঘটে যাওয়া ঘটনা সব জাব্বারকে খুলে বলতে লাগলেন। যখন ঘটনাগুলো আব্দুল বয়ান করছিলেন, ঘন্টাতে যে বাড়িগুলো পড়ছিল তা যেন কেউ রাগান্বিত হয়ে সমস্ত দুনিয়া কাঁপিয়ে বাজাচ্ছিল। বহু কষ্টে আব্দুল মিয়া তার সমস্যাগুলো জাব্বারকে বলে শেষ করতেই জাব্বার বলল, আজ আমি দেখব কার এত জোর। সে খুব সাহস নিয়েই ঘন্টার কাছে গেল এবং দেখল মিনিট কয়েক আগে এত জোরে নড়ছে ঘন্টাটা। এসব দেখে জাব্বার মনে মনে ভয় পেলেও সে ঘন্টাটি ধরতে গেল, আর ঘন্টা ধরার সাথে সাথেই চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। জাব্বারের চিৎকারে আব্দুল ছুটে গেল। ততক্ষণে ঘন্টা বাজা বন্ধ হয়ে গেছে, আর ওই রাতের মতো ঘন্টা কোনো প্রকার শব্দ করল না। জাব্বার সেই রাতে ঘোরের মধ্যে পার করে দিল। পরদিন সকালে যখন সুস্থ বোধ করল, তখন সে আব্দুলকে নিয়ে কিছুটা দূরে এক মসজিদে মুয়াজ্জিনের কাছে গেল। সব কথা শুনে মুয়াজ্জিন সেদিন রাতে তাদের সাথে থাকতে রাজি হলেন, কিন্তু একইভাবে সেদিন রাতে তারা 3 জন অপেক্ষা করতে লাগলেন ঘড়িতে 2:30 বাজার জন্য। অথচ অদ্ভুতভাবে তারা 3 জনের কেউই ঘন্টা কেন একটা পিন পতনের শব্দও শুনলেন না। হুজুর যেহেতু ঘটনার সাক্ষী নন, তাই ভয়াবহতার মাত্রা বুঝতে পারলেন না ঠিকই, তবে জাব্বার আর আব্দুলের মুখ থেকে যে বর্ণনা শুনেছেন তার উপর ভিত্তি করে মালি আর দপ্তরির সাথে কিছুটা অবাক না হয়ে পারলেন না। সেদিন ভোরে হুজুর চলে আসলেন এবং পরামর্শ দিলেন যে রাতের বেলা আপাতত বেশি বের হওয়ার দরকার নেই, আর রাতে দোয়া দরুদ পড়ে নিজের ঘরেই থাকতে বললেন। ওই দিন আব্দুল মিয়া রাতে খাওয়ার পরে নিজের ঘরে অবস্থান করছিলেন, কোনোভাবেই বের হলেন না। হুজুরের পরামর্শ মতো দোয়া দুরুদ পড়ে শুয়ে পড়লেন। সেই নির্দিষ্ট টাইমে ওই দিন ঘন্টা বাজতে শুরু করল এবং মনে হতে লাগলো ঘন্টা যদি কেউ হাঁটতে হাঁটতে এবং একটা নির্দিষ্ট সময়ে বিরতি দিয়ে বাজায় তাহলে যেমন শব্দ হবে ওই রকম ভাবেই বাজছে ঘন্টাটা। ঘন্টাটা বাজতে বাজতে ঠিক রুমের কাছে এসে থেমে গেল। মিনিট আবারও দরজায় কড়াঘাত শোনা গেল। আব্দুল মিয়া এবার চেঁচিয়েই বললেন, কে কে দরজা নাড়ে? এবার উত্তর আসলো, আমরা। উত্তর দিয়েই মনে হলো একদল বাচ্চা যেন পালিয়ে গেল। একই সাথে ঘন্টাটি বাজতে বাজতে চলে গেল। ওনার বুঝতে বাকি রইল না যে তার সাথে যা ঘটছে তা কোনো স্বাভাবিক কিছু তো নাই, বরং অনেক ভয়ানক কিছু। ওনার সাহস বহু আগেই শূন্যের কোটায় পৌঁছে গিয়েছে। এবার যেন ওনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। উনি কি করবেন কিছুতেই বুঝতে পারলেন না। এবং ওই রাতে ওই ঘটনার পর উনি নিজে সেই মুয়াজ্জিন আর জাব্বার আলীকে সমস্ত ঘটনা জানালেন এবং এও জানালেন যে উনি কোনোভাবেই ওই স্কুলে থাকবেন না। তখন জাব্বার আলী তার অসহায়ত্ব দেখে ওই রাতের জন্য তাকে তার বাড়িতে আশ্রয় দিলেন, আর মুয়াজ্জিন তাদের মসজিদে ইমামের সাথে তাকে এই বিষয় নিয়ে আলাপ করতে বললেন। উনি আর জাব্বার আলী ইমাম সাহেবের সাথে কথা বললে ইমাম সাহেব তার একদিন পর সেই স্কুলে রাতের বেলা তার সাথে যাবেন বলে ঠিক করলেন। যেই কথা সেই কাজ। একদিন পর ইমাম সাহেব, জাব্বার আলী আর আব্দুল মিয়া গিয়ে উপস্থিত হলেন। স্কুল বিল্ডিং এ পা রাখতে ইমাম সাহেব বললেন, আব্দুল মিয়া, তোমার ভাগ্য অনেক ভালো যে তুমি এখানে এখনো বেঁচে আছো। এখানে যে অদৃশ্য শক্তি রয়েছে তা এক নয়, একাধিক। তারা 3 জনই আব্দুল মিয়ার রুমে বসে অপেক্ষা করতে লাগলেন। ইমাম সাহেব তাদের সাথে নানা রকম ইসলামিক কথাবার্তা বলতে লাগলেন। হঠাৎ আব্দুল মিয়া বললেন তার বাথরুমে যাওয়া প্রয়োজন। তিনি বাইরে গেলেন, কিন্তু খেয়াল করলেন না যে
ঘড়িতে 2:30 বেজে গেছে। তিনি ঘর থেকে বের হওয়ার কিছু সময় পর জাব্বার আলী আর ইমাম সাহেব শুনতে পেলেন যে আব্দুল ডিউটি বাঁশি বাজাচ্ছে। তারা ভাবলেন হয়তো আব্দুলই ভয় কাটাতে এই কাজ করছে, কিন্তু কেউ খেয়াল করলেন না যে বাঁশিটি বিছানায় তার বালিশের কাছেই আছে। কয়েক মুহূর্ত পার হতে তারা শুনলেন বাঁশি বাজছে একাধারে, এবং কেউ যেন সারা স্কুলময় বাঁশিটি নিয়ে দৌড়াচ্ছে। অথচ একজন স্বাভাবিক মানুষের পক্ষে এভাবে একদমে বাঁশি বাজানো আর দৌড়ানো কোনোভাবে সম্ভব না। তারা তখনই বুঝে ফেললেন ঘটনা ঘটতে শুরু করেছে এবং আব্দুল এখনো ফেরেনি। তারা যখনই ঘর থেকে বের হতে যাবেন তখন শুরু হলো ঘণ্টা বাজা। এবার বাঁশি আর ঘণ্টা একই সাথে সারা স্কুলময় বেজে চলেছে। তারা বের হয়ে আব্দুলকে খুঁজতে শুরু করলেন। হুজুর দোয়া, কোরআনের আয়াত পড়ছেন এবং জাব্বার আলী আব্দুলকে ডেকে যাচ্ছেন। সমস্ত স্কুল আলোকিত হয়ে উঠেছে। আলোগুলো জোনাকির আলোর মতো দৌড়াচ্ছে। ইমামের আয়াতের গতির সাথে অদৃশ্য শক্তিগুলোর কার্যকলাপও বাড়ছে, ঠিক যেন তাদের রাগের বহিঃপ্রকাশ। এভাবে খুঁজতে খুঁজতে তারা আব্দুলকে পেলেন একটা শ্রেণীকক্ষের মধ্যে অচেতন অবস্থায়। অথচ স্কুলের সমস্ত ঘর রাতের বেলা তালা বন্ধ থাকে, আর আব্দুল তার চাবির গোছাও ঘরেই রেখে এসেছিল। তারা আব্দুলকে উদ্ধার করে তার রুমে নিয়ে যায়, কিন্তু হয়তো ইমাম সাহেবের কোরআনের তেলাওয়াত তাদের ওই রাতের মতো জীবন দিয়েছিল। তারা আব্দুলের ঘরে ঢোকার পর সবকিছু থেমে যায়। ইমাম সাহেব বলেন, এখানে হয়তো কিছু জিনের আবাস গড়ে উঠেছে, যারা হয়তো চায় না তুমি এখানে থাকো কিংবা তাদের কোনো কাজে বাধা দাও। যত দ্রুত সম্ভব তুমি এখান থেকে চলে যাও, অথবা রাতে থেকো না, নইলে এরপর হয়তো তুমি আর বাঁচবে না। এই বলে উনি ফজরের ওয়াক্তে বিদায় নিয়ে চলে আসেন। ওই দিনের পর থেকে আব্দুল মিয়া স্কুলের দপ্তরে থাকলেও নাইট ডিউটি না করার আবেদন জানিয়ে অন্যত্র চলে যায়। কিন্তু উনি এই রহস্য কিছুতেই না জেনে হাতছাড়া করতে চাইলেন না। তাই উনি অনেক খোঁজ খবর করলেন এবং জানতে পারলেন যে ওনার আগে স্বাধীনতা যুদ্ধের পূর্ব পর্যন্ত ওই স্কুলে ইয়াসিন মোল্লা নামে একজন দপ্তরি ছিলেন, যিনি যুদ্ধের আগ অবধি বহু সময় ওই স্কুলে একই দায়িত্ব পালন করেছেন। তিনি ওই গ্রামেরই শেষ সীমানায় থাকতেন। তার বাড়ির ঠিকানা খুঁজে আব্দুল মিয়া সেখানে গিয়ে এক সন্ধ্যায় উপস্থিত হন। দরজা খুললেন ইয়াসিন মোল্লার মেয়ে রেশমা। রেশমা আব্দুলের কাছে তার পরিচয় জানতে চাইলে ভেতর থেকে ষাটোর্ধ ইয়াসিন মোল্লা বললেন, মা, ওকে আসতে দে। আব্দুল মিয়া ভেতরে গিয়ে ঘটনা খুলে বলতে শুরু করতে ইয়াসিন মোল্লা বললেন, আমি জানি তুমি কেন এসেছ। আমি ওই স্কুলের শুরু থেকে এখনো কাজ করছি, তোমারই মতো। তুমি যা যা দেখেছ আমি তা দেখিনি, কিন্তু তুমি যা শুনেছ আমিও তা শুনেছি। কিন্তু কোনোদিন দেখতে যাইনি ওরা কে বা কারা কেন এমন করছে, না কোনোদিন ভয় পেয়ে ওদের থামাতে চেয়েছি। ওরা কখনো আমাকে কোনো ক্ষতি করেনি, বরং যুদ্ধের আগ অবধি আমি যতদিন চাকরি করেছি ওরা আমাকে সাহায্য করেছে। বলতে গেলে খুব অল্প বয়সেই আমার চোখে ছানি পড়েছিল। স্কুল কর্তৃপক্ষ জানলে হয়তো আমার চাকরি চলে যেত এবং অভাবের সংসারে ছেলে মেয়ে বউ নিয়ে হয়তো ভিক্ষে করতে হতো। শেষ কয়েকটা বছরে আমার চোখ যা দেখেনি ওরা তা দেখেছে। ভাবতে পারো আমি ওদের কেন ভয় পাইনি? আমার দাদা একজন কবিরাজ ছিলেন, তাই আমি খারাপ জিন ভালো জিনদের কথা একটু হলেও জেনেছি দাদার মুখে। তাই আমি ওদের পথে বাধা হইনি। ওরা কোথা থেকে এসেছে, কি চায়, কিছুই জানতে চায়নি। তাই ওরা আমার জীবনে ঝুঁকি হয়নি। এই বলে ইয়াসিন মোল্লা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তুমি এখন এসো বাবা, আর পারলে ওই স্কুলে আর কখনো যেও না। তুমি ওদের রাগিয়েছ। ওরা আজ হোক কাল হোক তোমার ক্ষতি করলে করতেও পারে। এই কথা শুনে আব্দুল মিয়াও বাড়িতে চলে আসলেন। উনি পরবর্তীতে ওই স্কুলের চাকরিটা ছেড়ে দেন। এই ছিল আমার ঘটনা। জানি না বিশ্বাস হবে কিনা, তবে অলৌকিক ঘটনাগুলো এমনই হয়ে থাকে। যার সাথে হয় শুধু সেই বোঝে। ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন। ঘটনা সিলেক্টেড হলে নিজের সাথে ঘটা কিছু ঘটনাও মেইল করব পরবর্তীতে। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
এরপরে তিনি তার নাম এবং তার ফোন নাম্বার শেয়ার করেছেন, যেটা আমি পড়ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটা ঘটনা এবং অনেকদিন পরে খুব চমৎকার একটা ঘটনা পড়ে আমার নিজেরও খুব ভালো লাগলো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আর ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনারাও কিন্তু চাইলে এরকম চমৎকার ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে আসতে চান নাকি আপনার ঘটনা আপনি চান আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। অডিও ক্লিপ পাঠানো সবচেয়ে বেশি ইজি, কারণ আপনি আপনার মোবাইল দিয়ে আপনার স্টোরিটি রেকর্ড করলেই অডিও ক্লিপ আকারে সেটা আপনি ইমেইলের সাথে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন। সো খুবই ইজি প্রসেস। 225 নম্বর এপিসোড শুনছেন আপনারা। আমি রাসেল আছি আপনাদের সাথে। আমরা তখন ইমেল ইনফরমেশন দিলাম, এছাড়াও আমাদের ফেসবুক পেজের ইনফরমেশনটা আপনাকে দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনি যেরকম জানাবেন, একইভাবে আপনারা হচ্ছে আমাদের ফেসবুকের সাথে কানেক্টেড থাকবেন সমস্ত ধরনের আপডেট পেতে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আরো একবার ফিরে আসলাম আরো একটা ইমেল নিয়ে আপনাদের কাছে। আশা করছি এই ইমেলটি আপনাদের ভালো লাগবে। তবে আগের দুটি ইমেলের মতো এই ইমেলটি অত বড় নয়, তবে ভালো লাগবে আশা করছি, এবং সেই বিশ্বাস থেকেই চাইছি আপনারা পুরোটা সময় আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইলাম না। জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমি এবার এইচএসসি পরীক্ষার্থী। লিখছিলাম রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা থেকে। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের খালাতো ভাই, খালাতো বোন আর খালুর সাথে। আমার নানার 7 ছেলে 2 মেয়ে। সেই দিক থেকে আমার আম্মু বড়। আমার বড় খালাম্মার বিয়ে হয় আমাদের পাশে তারাস উপজেলার নাথসোদপুর গ্রামে। আমার খালাম্মার স্বামী বা আমার খালু মিয়া ছিলেন একজন হাফেজ। তিনি তাদের গ্রামের পাশের একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন। মানুষ হিসেবে তার জুড়ি মেলা ভার, যেমন লম্বা তেমন শারীরিক গঠন, মুখে দাড়ি, সব মিলিয়ে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। আমার খালাম্মার 1 ছেলে 1 মেয়ে। সেই দিক থেকে খালাম্মা খালু খুব খুশি ছিলেন। আমার খালাতো বোনের নাম ছিল আনিকা, আর খালাতো ভাইয়ের নাম হল নাফিউল, আর খালুর নাম হল মোহাম্মদ আলতাফ হোসেন। আজ থেকে 5 বছর আগে হঠাৎ একদিন আমার সেই খালাম্মার জীবনে নেমে আসে এক ভয়াল ঝড়। একটা কথা বলে রাখা ভালো, খালাম্মার শ্বশুর বাড়ি বিল এলাকায় হওয়ার জন্য তারা মাঝে মাঝে মাছ ধরতে যেত জালি হাতে। আর এই মাছ ধরাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। একদিন খালু মিয়া দুপুরে মাদ্রাসা থেকে এসে খালাম্মাকে তালের বড়া বা তালের পিঠা বানাতে বলেন। আরো বলেন যে মাছ ধরে এসে সেই তালের পিঠা খাবেন। হাত জালি দিয়ে মাছ ধরার জন্য সাধারণত 2 জন হলেই হয়। একজন জালি দিয়ে কচুরিপানার মধ্যে হেঁচি দেয়, আর একজন তাকে সাহায্য করার জন্য পাতিল নিয়ে সাথে সাথে থাকে। কথা অনুযায়ী খালু মিয়া আনিকা আর নাফিউলকে নিয়ে মাছ ধরার জন্য হাত জালি নিয়ে বাসা থেকে বের হয়ে পড়েন। তো দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা গড়িয়ে রাত। এদিকে খালু মিয়া, আনিকা ও নাফিউল কারো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন খালাম্মা সব আত্মীয়দের বাসায় ফোন করা শুরু করেন যে তারা কোনো আত্মীয়র বাসায় গেছে কিনা। তারপরে যখন কোনো বাড়িতে পাওয়া যায় না, তখন সবাই মিলে তাদের খুঁজতে শুরু করেন। এরই মধ্যে আমাদের বাড়িতেও খবর আসে। তখন আমার বাবাও তাদের খুঁজে যান খালাম্মার শ্বশুর বাড়িতে। সকালে ভোরের আলো ফোটার আগে বাবা বাড়িতে চলে আসেন। বাবা কেমন যেন মুখ ভার করেছিলেন, বাবাকে কেমন জানি দেখাচ্ছে। তখন আম্মু বাবাকে বলেন, কি খবর? তখন বাবা হঠাৎ করে কেঁদে দেয় আর বলে, ওদের পাওয়া গেছে। তখন আম্মু বলছে,
তুমি কান্না করছো কেন? তখন বাবা বলেন, ওরা কেউ বেঁচে নেই। তখন আমরা সবাই অবাক। বাবা, কি বলছো তুমি? কি হয়েছে ওদের? বলো বাবা, কি হয়েছে? ওরা মাছ মারতে গেছে, তাহলে তুমি বলছো কেন যে ওরা বেঁচে নেই? তখন বাবা বলে, ওরা 3 জন পানিতে পড়ে মারা গেছে। আমরা তো সবাই অবাক, এটা কিভাবে সম্ভব? তারা মাছ ধরতে গেছে একটা খালের পাশে, খালটা মিশে গেছে একটা বড় নদীর সাথে। খালু মিয়ার আর নাফিজের লাশটা পাওয়া যায় ওই খালের ভেতরে। খালু মিয়াকে জড়িয়ে ধরেছিল নাফিজ, খালু মিয়ার ছেলে। আর আনিকার লাশটা পাওয়া যায় সেই নদী ধরে বয়ে চলে 10 নম্বর ব্রিজ নামক একটা ব্রিজের নিচে। মাছ ধরা এক জালের সাথে আটকে ছিল আনিকা। অবাক করা বিষয় হল, খালু মিয়ার চোখের পাতার কিছু অংশ এবং শরীরের কিছু অংশ একটু একটু করে খুবলে খাওয়া ছিল, আর আনিকার মুখের অনেকটা অংশ ছিল না। মনে হচ্ছে কেউ খুবলে খেয়ে নিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হল, নাফিজের লাশটার কোনো অংশেই কোনো ক্ষতি হয়নি। আজও তাদের মৃত্যুর একটা রহস্য। যারা নদী বা বিল এলাকার মানুষ, তারা কিভাবে সাঁতার জানতে পারে না, আর পানিতে পড়লে হয়তো 1 বা 2 জন মারা যাবে, কিন্তু 3 জন ব্যক্তি একই সাথে কিভাবে মারা যায়? বাবা ছেলের লাশটা এক জায়গায় থাকলেও মেয়ের লাশ কেন দূরে ভেসে গেল? আর পরে অবাক করা বিষয় হল, তাদের শরীরের অংশগুলো খুবলে খেয়েছে কে? তারপরে সকালবেলা তাদের লাশ নিয়ে এসে সেই গ্রামে কবরস্থানে দাফন করা হয়। তারপর আমার খালাম্মা অনেক দিন কোনো কথা বলতে পারেননি। এখন মোহাম্মদ সৌরভ হাসান, এরপরে তিনি তার মোবাইল নাম্বার এবং তার ঠিকানা শেয়ার করেছেন, সেটা আমি আর না পড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনাগুলো একইভাবে আপনাদের আনন্দ দেবে। চলুন পরবর্তী ঘটনায় যাওয়া যাক। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালোর দলে আছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা কথা না বাড়িয়ে চলে যাব পরবর্তী ঘটনায়, এবং যথারীতি এখন একটা অডিও ক্লিপ প্লে করব। গত সপ্তাহের অডিও ক্লিপগুলো নিশ্চয়ই মন দিয়ে শুনেছেন, অনেকে প্রশংসা করেছেন, ভালো লেগেছে, এবং আশা করছি আজকের অডিও ক্লিপগুলো আপনাদের ভালো লাগবে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সুমনা বলছি সাভার থেকে। অনেকদিন আগে, প্রায় রোজার ভিতরে, আমি আপনাকে টেক্সট করেছিলাম ইমেইলে যে আমি আপনার কিছু ঘটনা শেয়ার করব যদি আমি সুস্থ থাকি। আলহামদুলিল্লাহ মোটামুটি একটু এখন সুস্থ হয়েছি। ঘটনাটি হচ্ছে কালো জাদু নিয়ে। তো ঘটনা শুরু করার আগে আমি বলে নিচ্ছি, আমি এবং আমার মা ভূত এফএমের অনেক বড় ফ্যান। আমি থেকে আমার মা পর্যন্ত ভূত এফএম পৌঁছিয়ে দিয়েছিলাম আমি, এর জন্য বাসায় অনেক বকা খেতে হয়। আমার বাবা এই সমস্ত পছন্দ করে না। কেন করে না সেটা আমি আপনাকে আজকে বলবো, এবং বলার আগে বলছি যে আমি আমার আম্মুর থেকে অনুমতি নিয়ে দেন আপনাকে ঘটনাটি শেয়ার করা। ঘটনাটি হচ্ছে কালো জাদু সম্পর্কিত। আমি এবং আমার মা দুজনেই আক্রান্ত হওয়ার প্রথম কারণ হচ্ছে যে আমার বাবা মার রিলেশনশিপ বিয়ে ছিল। তো আমার মা আব্বুকে তেমন একটা পছন্দ করতো না। তো সেই ক্ষেত্রে আমার বাবার একজন নানা ছিল। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার বাবা একদিন কান্নাকাটি করতেছিল যে তার এক কবিরাজ নানার কাছে, যে দেখেন আমার তো একজনের সাথে এরকম রিলেশন, কিন্তু ও তো আমাকে পছন্দ করে না, আমাকে দেখতে পারে না। তা আমার বাবা যে ফ্ল্যাটে ভাড়া ছিল
যে এলাকায় ভাড়া ছিল তার পাশের ফ্ল্যাটে আমার আম্মু থাকতো, আম্মু খালার ফ্যামিলির সাথে। তো দেখা গেছে যে ওইখানে অনেক গার্মেন্টস এর মেয়েরা আর কি কাজ করতো। তো আব্বুর সাথে ওদের একটু কন্ট্যাক্ট ছিল। তো আম্মুকে দেখা গেছে যে ওইখান থেকে আপনার শরবত খাওয়াইতো, লেবু দিয়ে শরবত খাওয়াইতো। তো টুকটাক করে কবিরাজি করে আম্মুকে বিয়ে করেছিলেন। এবং এরপরে মানে এগুলো করা হয়তো মূলত যারা কালা জাদুতে আক্রান্ত বা কালা জাদুতে মানে তাদের শিকার, তো এদের মূলত হচ্ছে জিন চালান দিয়ে আপনার কালো জাদুটা করা হয়। তো আমার সেই ক্ষেত্রে এইরকম মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া টোটালি আমি মনে করি যে জিন চালান দেওয়ার মতো। তো মাঝখান দিয়ে অনেক বছর পরে মানে দেখা গেছে আমি যখন হই তারপর থেকে আমার প্রবলেম মানে যেহেতু জিন চালানের সমস্যাগত কারণে আমার শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, বাবার সাথে তেমন একটা বনতো না, ঠিক আছে। তো বাবার সাথে না বোনানোর কারণে অনেক ঝগড়াঝাটি আমি আমার ছোটবেলা থেকে আপনার মানে এরকম ক্রাইসিসে বড় হয়েছে যে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনার এরকম ঝগড়াঝাটি লেগেই থাকবে। তো আমি ওইটার ভিতর দিয়ে এখন এইচএসসি কমপ্লিট করেছি, অনার্সে ভর্তি হব। তো একটা কথা বলতে চাই যে পাপ ছাড়ে না বাপকে, এটা হচ্ছে প্রচলিত কথা। তেমনি মাঝখান দিয়ে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আম্মুর কিডনিতে প্রবলেম হয়েছিল। তো কিডনিতে প্রবলেম মানে কেন হয়েছিল? অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে, অতিরিক্ত ওষুধ সেবনের কারণে আম্মুর কিডনিতে প্রবলেম হয়েছিল। দেখে গেছে এত ডক্টর দেখানো হয়েছে, ইবনে সিনা থেকে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ডক্টর দেখানো হয়েছিল। তো সবার এক কথা, কোনো রোগ নেই, কোনো কিছুই নেই, বাট আম্মুর প্রচন্ড শ্বাসকষ্ট হতো, বুকে ব্যথা হতো, মাথা ব্যথা করতো, অনেক পেইন। মানে সবাই বলেছিল যে এটা হচ্ছে মাইগ্রেনের প্রবলেম, কিন্তু দেখা গেছে এটা মাইগ্রেনের প্রবলেম না। আর কেন না সেটা আরেকটি ঘটনার গভীরে গেলে বুঝতে পারবেন। তো এরকম করতে করতে বিভিন্ন ডক্টরের কাছ থেকে বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়, সবাই হচ্ছে অ্যান্টিবায়োটিক দিছিল। প্রায় 1.5-2 লাখ টাকা শুধু ডক্টরের ভিজিট লেগেছে আমি যখন ক্লাস 8-এ পড়ি। তো এরপরে আস্তে আস্তে আমার কিডনির প্রবলেম দেখা দিয়েছে, কিডনিতে আর কি পানি চলে আসছিল। তো পিজি হসপিটালে ভর্তি করিয়েছিল আম্মুকে। তো ডায়ালিসিস করার কথা ছিল, বাট অনেক প্রেশার লো কারণে ডায়ালিসিস করা হয়নি। পিজিতে ছিল 15 দিন, তারপরে হচ্ছে ইবনে সিনাতে গিয়েছিল। তো ইবনে সিনা থেকে রিটার্ন করে দিয়েছে আম্মুকে, যে মানে পানিতে হাত পা এত ফুলে গেছে, আম্মুকে এখান থেকে রিটার্ন করে দিয়েছে যে আম্মুকে আসলে এখানে ভর্তি করাবে না। তো বাসায় আসার পরে আম্মু এখন ডায়ালিসিস ছাড়া হয়তো সবার দোয়ায় যে সুস্থ হয়েছে। তারপরও মাঝে মধ্যে ডক্টর বলেছে যে কিডনির প্রবলেম হলে সেক্ষেত্রে আপনার এরকম করতে। যেহেতু আমি জানি যে এই কাজগুলো করানো হয় যে তাদের কবিরাজদের পালিত জিনদের কারণে, হয়তো বা আম্মুর সেই প্রবলেম গুলো ফেস করেছিল। যে আম্মুর তো যেহেতু কিভাবে বিয়েটা হয়েছিল আমি আসলে জানতে পারি পরবর্তীতে আমার মানে নানু নানার কাছ থেকে। তো এখনো সংসার করছে। তো মাঝখান দিয়ে আব্বু কি করেছিল, কবিরাজি শিক্ষা আর কি নিচ্ছিল। মানে তার অফিসের এক কলিগ হচ্ছে বান্দরবন থেকে, মানে চাকমাদের কাছ থেকে কবিরাজি শিখেছিল। তো সেখান থেকে অ্যাকচুয়ালি কবিরাজি শিক্ষা নিচ্ছিল। বাট এরপরে কি হয়েছে, সে আর কন্টিনিউ করে নাই। তারপরে আমাদের ঘরে আমি দেখতাম যে রাত হলে বাবা তার রুম আটকিয়ে আর কি বিভিন্ন জাফরান সালিম দেন হচ্ছে বিভিন্ন মানে আদার্স যে কবিরাজি শিক্ষার যে জিনিসপত্র লাগে, একটা সাদা কাগজ, তারপর হচ্ছে কিছু ডায়েরিতে কিছু নকশা আঁকানো। তো এগুলা করতে গিয়ে তার একটু মেবি প্রবলেম হচ্ছিল। মানে দেখা গেছে যে অনেক সিকনেস কাজ করতো তার ভিতরে, এমনিতে অনেক চিকন মানুষ বাবা, শুকিয়ে যাচ্ছিল। এরকম করতে করতে মোটামুটি আম্মুর চ্যাপ্টারটা ক্লোজ। আমি কেন হচ্ছে এটা বলছি যে আমি প্রথমে ঘটনা শুরু করার আগে আমি আপনাকে বলেছিলাম যে পাপ ছাড়ে না বাপকে। তো যেহেতু একটা পাপ করলে আল্লাহ তাআলা আছে, সেহেতু এর মানে শাস্তি অবধারিত। সেই শাস্তিটা হচ্ছে আমার ক্ষেত্রে, ঠিক আছে। আল্লাহ তাআলা হয়তো আমাকে দিয়ে আম্মুকে শাস্তি দিয়েছে। আমি নিজে একজন জাদুগ্রস্ত এখন বর্তমানে। ঘটনাটা বলি যে আমি কেন এই কথাটা বলেছি, যে আমার
যখন ক্লাস 7 পড়ি তখন থেকে আমার বিয়ের প্রপোজাল আসে। হয়তোবা আমার বিহেভিয়ার কারণে, কথাবার্তার কারণে, এত ছোট বয়স থেকে দেখতে এতটা সুন্দর না, তারপরেও মানে কেন জানি অনেক বিয়ের প্রপোজাল আসতো। তো এই দেখতাম কি যে আমার ফ্যামিলির অনেকজন হচ্ছে হিংসা করতো, কারণ অনেকজন আছে যে অনার্স মাস্টার্স পড়তেছে, তাদের হচ্ছে বিয়ে হচ্ছে না, ঠিক আছে। তো এরপরও আমার কেন এত বিয়ের প্রপোজাল আসে। তো ফার্স্ট সন্দেহ ছিল আমার আর কি, যখন আমি আমার ঘটনাগুলো আমি কবিরাজের কাছ থেকে শুনতে পারি, তখন আমার ঘটনাগুলো আসলে আমি ভাবছিলাম যে ফ্যামিলির কিছু লোক হয়তো বা করে, বাট আমি লুকিয়ে লুকিয়ে আমার যে হুজুরের কাছ থেকে আর কি চিকিৎসা নেওয়া হচ্ছে বর্তমানে, তো সেই হুজুরের কাছ থেকে আমি অ্যাকচুয়ালি জানতে পারি যে অ্যাকচুয়ালি আমার প্রবলেম গুলো কোথা থেকে আসছে বা প্রবলেম গুলো কোথায়। প্রথমত আমি 9 পড়া অবস্থায় তৎকালীন আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছিল। তো তারপরে ক্লাস 9টা টোটালি বাসা থেকে আমি ম্যানেজ করতে পারতেছিলাম না, যেহেতু আমি এত ছোট, সেহেতু আমাকে বিয়ে দিচ্ছে না এরকম একটা পরিস্থিতি, ঠিক আছে। তো দেখা গেছে কি যে অনেক ট্রাই করছি বাসায়, আমরা যেন লুকিয়ে লুকিয়ে ঘুরতে যেতাম, এরকম একটা ব্যাপার ছিল ফ্যামিলিগত ভাবে। মানে তারা আমাকে দেখতে আসছিল, তাদের ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলি থেকে দেখতে আসছিল, তো কোন এক কারণে এখানে আর কি মানে হয়নি, আপু আম্মু না করেছে যেখানে হয়নি। কিন্তু আপনি দেখেন, আপনি একটা মানুষকে অনেকটা ভালোবাসেন, ট্রাস্ট করেন, সবকিছু হচ্ছে ট্রাস্ট করার পরেও যে একটা আছে না যে ভালোবাসা না পেলে তুই আমার হলি না, তো আমি তোকে কাউকে হতে দিব না, এরকম একটা ব্যাপার। তো ওই ছেলেটা আমার মাথার চুল নিয়ে আর কি আমার ব্যবহৃত অন্য আর কি হিজাব যেটা, তো সেটা নিয়ে কালো জাদুটা করেছিল আর কি। তো দেখেছে আমি তারপর থেকে অনেক সিক হয়ে যাই, যেহেতু আমার মানে জিন চালান দিয়েছে আবার আমার ভেতরে, আমার উপরে। তো সেটা আমি খাওয়া দাওয়া করতে পারতাম না, খেলে আমার প্রচন্ড পেটে ব্যথা করতো। পিরিয়ড কালীন সময় আমার পিরিয়ড হওয়ার আগে প্রচন্ড রকমের পেটে ব্যথা করতো, ইভেন এখনো পেটে ব্যথা আমার যায়নি, প্রচন্ড পেটে ব্যথা করে। তারপরে খেলে আমার বমি আসে, প্রচন্ড মাথা ব্যথা। আমি সেম প্রবলেম গুলো আম্মুর ভিতরে যে প্রবলেম গুলো দেখতে পাচ্ছিলাম, যে বুক ধরফর করে, ওইরকম সেম প্রবলেম গুলো হচ্ছে আমার ভিতরে। তারপরেও না আমি একটা মানে এগুলো আমি বুঝি নাই যে অ্যাকচুয়ালি মানে ব্ল্যাক ম্যাজিক গুলো কি কি হয় বা এরকম কোনো কিছু। তো এরপরে হয়েছে কি যে বাবা মা এরকম একটু সন্দেহ হচ্ছিল, কারণ মানে ওই রিলেশন ব্রেক হওয়ার পরে আমার যার সাথে পরিচয় হয়েছিল না কেন, যার সাথে আমি কথা বলেছিলাম না কেন, সবাই দেখেছি ফেক পার্সন বলতে হয়তো বা কারো বিয়ে হয়েছে, হয়তো বা কারো রিলেশনশিপ ছিল। মানে আমি আসলে এটা বুঝতে পারতেছিলাম না যে কেন বারবার হচ্ছে আমার সাথে এরকম হচ্ছিল। এরপর আমার একটু সন্দেহ হয় যে বিয়ের কথা হচ্ছিল, তখন আমি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, নতুন করোনাকালীন সময়। তো তখন একটু সন্দেহ হয়েছিল যে মানে এরকম আমার সাথে বারবার কেন হচ্ছে। তারপর আমার বাবা যেই কবিরাজ দিয়ে আমার আম্মুর সাথে কন্ট্যাক্ট করে বিয়ে করেছিল, সেই কবিরাজকে দেখানো হয়। প্রতিদিন কবিরাজ আমাকে বলে আসন, জিনের আসন যেটাকে বলে, ওই আসন পেতে দেখেছিল যে আর কি আমার মানে এরকম বিয়ে বন্ধ হওয়ার একটা জাদুতে আমাকে আক্রান্ত করেছে, সে আমার চুল দিয়ে। পরবর্তীতে তার ওইখানে আমি যাই, দেখি সে একটা ঢাকা একটা ছোট্ট একটা মানে কুড়ে ঘরের মতো নিয়ে বসবাস করে, আর জিনের আসন যেখানে দেয় সেখানে পুরো কফিনের মতো একটা জায়গা, যে ওখানে হচ্ছে আপনার জিন আসে। তো এরপরে হয়েছিল যে একটা তাবিজ দিয়েছিল, আর আমি এরকম তাবিজে একদম বিশ্বাসী না, ঠিক আছে। আমি তাবিজে বিশ্বাসী না দেখে আমি করেছিলাম কি, এখানে আপনার ওইখানে আমি তাবিজটা পড়ি নাই, তাবিজটা এখনো আমার ঘরে আছেন। তারপরে এরকম কেটে যায় প্রায় 1 বছর, মাঝখান দিয়ে পড়েছিলাম, বাবা বকা দিয়েছিল যে কেন আমি তাবিজটা পড়ি নাই। যেহেতু তার সেখানে বিশ্বাস আছে, সেহেতু সেই তাবিজটা আমাকে পড়তে বলেছিল, বাট আমি সেটা পড়ি নাই। তো ছেলে এরকম ছিল, আবার এরকম বিয়ের প্রপোজাল আসে, কথাবার্তা হয়, বিনা কারণে ভেঙে যায়। তো এক জায়গায় গিয়েছে এক হুজুরের কাছে আর কি, তো সে মসজিদের ইমাম, সে কোনো কুফরি কালাম করে না, বাট সে টুকটাক আল্লাহর কালাম দিয়ে আর কি কোরআনের আয়াত থেকে আর কি চিকিৎসা করে। তো সে আমাকে বললো, মানে আমার বাবাকে বললো যে এরকম আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে, ইভেন একটা না অনেকগুলো।
তো আমি আসলে ওরকম ভাবে কোনো কিছু জানতাম না অ্যাকচুয়ালি এগুলো করলে কি হয় না হয়। তো আপনার সাথে আমি কথা বলছি, ইভেন আমার যে প্রবলেম গুলো সেই প্রবলেম গুলো আমি এখনো ফেস করতেছি। আমার প্রচন্ড নিঃশ্বাস নিতে কথা বলতে প্রবলেম হচ্ছে, আমি জানি না কেন। তারপর আমি বলি, এটা হচ্ছে প্রথমে সে আমাকে বললো যে হুজুরের কাছে আমি লুকিয়ে লুকিয়ে ফোন করেছি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়, মানে কিসের জন্য এরকম হচ্ছে। তো সে আমাকে বললো যে আপনি যে রোগী, আপনার সাথে আমার কথা বলা দরকার ছিল, বাট আপনার বাবাকে আমি বলতে পারি না যে রোগীর সাথে কথা বলা দরকার। তো আপনি মেবি একদিন কোন এক কারণে, আমি সেই জায়গাটার নাম বলছি না, তো সেখানে আমার ছোট ভাই কোলে করে দাঁড়িয়েছিলাম, তো হুজুর আমার পাশ দিয়ে চলে গেছে। তো আমাকে বললো যে আপনি কি সে ছিলেন? আমি বলছি জি। আপনি আমাকে চিনলেন কিভাবে, যেহেতু আপনি আমাকে দেখেন না? বলতেছে যে আমি যে আপনার কাজ করিয়েছি আমি আপনাকে চিনতে পেরেছি, বাট সেদিন আসলে কথা বলার সুযোগটা পাইনি। তো এরপরে কি করেছে, আমাকে বলছে যে আপনার কাছে তার চুল আছে, আপনি তাকে কেন চুল দিয়েছিলেন? তো আমি বললাম একদিন হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম, তো আমি যেহেতু আর কি এমনি বাইরে খোলা চলে যায় না, হিজাব পরেছিলাম, তো হিজাবটার সাইড দিয়ে 4-5টা চুল আসছে। ও কি করেছিল যে চুলগুলো এক টান দিয়ে ছিঁড়ে তার পকেটে নিয়ে গেছিল। তারপর আমি আসলে এগুলো তো জানতাম না যে আসলে মানে কিভাবে এগুলো কি করে। তো আমার কাছে হচ্ছে একদিন ওড়না চায় একটা ইউজ করা ওড়না। বলছি কেন, তুমি আমার ওড়না দিয়ে কি করবে? সে আমাকে বলেছিল যে অ্যাকচুয়ালি তুমি তো আমার কাছে তেমন থাকো না, মানে আমি তো ঘুরতে যেতে পারি না, যেহেতু আমি অনেক দূরে দূরে থাকি, তো সেহেতু হচ্ছে আমি আমার এই ওড়না, মানে তোমার এই ওড়নাটা আমি সবসময় রেখে দেবো। তো আমি আসলে বিশ্বাস করে তাকে ওড়নাটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কি হয়েছে, সে আমাকে বলতেছে তোমার চুলগুলো একটা না প্রায় 4টা পুতুলের ভিতরে, তোমার 4-5টা যে চুল নিয়েছিল 4টা পুতুলের ভিতরে আর কি ইউজ করেছে। তোমার পরনের ওড়না, তারপর তোমার যে পিরিয়ড হলে পেট ব্যথা করে এই কারণে, তোমার হচ্ছে একে তো বিয়ের গিফট দিয়েছে, যেটাকে বলে বিবাহ বিচ্ছেদ বলেন, বিবাহ হবে না এরকম কোনো কিছু একটা সামথিং। এটা বলতেছে তোমার কি বুকে ব্যথা করে, মানে শ্বাস নিতে প্রবলেম হয়? তার বলি হ্যাঁ, শ্বাস নিতে প্রচন্ড প্রবলেম হয়, কারণ আমি আসলে শ্বাস নিতে পারি না। আমি ভাবছিলাম যে এটা আমার হচ্ছে হার্টের প্রবলেম, আমি ডক্টর দেখিয়েছিলাম। বলতেছে না, এটা ডক্টরের কোনো কায়দা নেই, তবে তোমার এটা হচ্ছে কালো জাতের প্রভাব, যে তোমার পিরিয়ডে পেট ব্যথা করে, তোমার মাথা ব্যথা করে। আমি তো ভাবছিলাম যে মানে আমার মাইগ্রেনের প্রবলেম আছে, আমার হার্টের প্রবলেম আছে, বাট এরকম কোনো কিছু নেই। মানে এমন খারাপ জিনিস সে আমার করেছে, মানে আমি টোটালি সিক, মানে পুরোটাই অসুস্থ হয়ে পড়েছি। তারপর আল্লাহর রহমতে হয়তোবা সবার দোয়াতে আমার স্বাস্থ্যটা ঠিক আছে। অনেক রোগী আছে হুজুর আমাকে বলেছে স্বাস্থ্য ঠিক নাই তাদের, আমি ঘুমাতে পারি না, ঘুমালে আমি উল্টাপাল্টা স্বপ্ন, ঘুমের ভিতরে হয়তোবা আমাকে পানিতে চুবিয়ে মারছে, অথবা হচ্ছে আমাকে কবরে আটকায় রাখছে, আর তাহলে হচ্ছে আমাকে মেরে ফেলতেছে। এরকম শুধু আশেপাশে স্বপ্ন দেখি, সাপ, ব্যাঙ, তারপর হচ্ছে বিভিন্ন পোকামাকড়, আর প্রচন্ড শরীরে জ্বালা পোড়া করতো, ইভেন এখনো করে। আপনার সাথে আমি কথা বলছি, আমি ভয়েসটা রেকর্ড করার সময় আমি ঠিক মতো কথা বলতে পারছি না, যে আমার ভিতর থেকে মনে হচ্ছে যে কিছুটা চাপ দিয়ে ধরছে। তো মোটামুটি চিকিৎসা করা হয়েছে, খারাপ যে জিনিসটা করেছে সেটা হচ্ছে মানে খুব বাজে কালবিজাতি যেটাকে বলে, ঠিক আছে, শয়তানকে হচ্ছে বলি দিয়েছে, শয়তানকে একটা শিশু বাচ্চা বলি দিছে, দিয়ে হচ্ছে কাজটা করেছে। যে সেই কারণে হচ্ছে আমার প্রবলেমটা যাচ্ছে না। প্রায় 2 বছর ধরে আমি অসুস্থ, চিকিৎসা আমি করাতে পারছি না। প্রচুর বড় বড় হুজুর ইমাম রুকায়া শোনা হয়, রুকায়া শুনলে একটা প্রবলেম, প্রচন্ড মাথা ব্যথা করে, প্রচন্ড ঘুম আসে, আর হচ্ছে বুক ধরফর করে, আর মনে হয় যে শরীরে অনেক পিঁপড়া মানে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে এরকম লাগে। আমি বললাম হুজুরকে সব প্রবলেমের কথা বলতেছে, যে এরকম যে আপনার বুকের, পেটের, ঠিক আছে, এই সমস্ত নকশা এঁকে পুতুলের ভিতরে ভরে আপনার হচ্ছে পুতুলের গায়ে যে হচ্ছে আমরা যে হিজাব পিনটা ইউজ করি সেটা আমার পিন, ঠিক আছে, আমার হিজাব পিন, ওই হিজাব পিন দিয়ে পুতুলের যে মাটির পুতুল গুলাতে হয় সে পুতুলের হচ্ছে বুকের বাম পাশে আর কি করে দিচ্ছে। তো এই কারণে হচ্ছে আমার দম নিতে প্রচন্ড প্রবলেম হয়, মানে নিঃশ্বাস নিতে প্রবলেম, আমি একা থাকতে পারি না, আমার অন্ধকারে একদমই ভয় লাগে না। বাট
মাঝে মধ্যে মানে আমার প্রচন্ড সাহস, আমার ইচ্ছা হয় যে আমি একটু জিন দেখবো, এই দেখবো, সে দেখবো, বাট আমি আসলে এরকম ফিল করি, দেখি না। আমার যে বাসাটা, সেই বাসাটা হচ্ছে আপনার শ্মশানের উপর। তো এক্ষেত্রে আমি মাঝে মধ্যে অনেকদিন আছে এরকম যে আমি ছাদে বসে থাকি, আমি হচ্ছে 5 ফ্লোরে থাকি, আমার যে ব্যালকনিটা, সেই ব্যালকনিটা একটু খারাপ আর কি, অনেক কিছু মানুষ দেখে, বাট সেটা আমি আসলে এখনো পর্যন্ত দেখি না। ওইটার অনেক কাহিনী আছে, ওইটা অন্যদিন আমার ঘটনা যদি সিলেক্ট হয় তাহলে হচ্ছে আমি আপনাকে সেই ঘটনাটা আর কি বলবো। কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে আমি এখনো সিক। আমি সেদিন যে বললাম যে রাসেল ভাই আমি আপনাকে কিছু ঘটনা শেয়ার করবো, অ্যাকচুয়ালি আমি সেদিন ছাদে গিয়েছিলাম। তো কি হয়েছিল, ছাদে প্রচন্ড গরম ছিল, একদম মানে প্রচন্ড গরম। আমি ছাদের কোনায়, যে আমার ব্যালকনি বরাবর যে রুমটা আছে, সেই কোনায় দাঁড়িয়ে আছি, ছাদে কেউ নাই। ঈদের বন্ধতে আর কি সবাই বাড়িতে গিয়েছে, যেহেতু আমি 5 ফ্লোরে থাকি, 6 ফ্লোরে হচ্ছে আমি ছাদে গিয়ে দাঁড়িয়েছি। তো সুরা মেবি শুনছিলাম এরকম একটা। তো সুরা শুনতে শুনতে একটা গান চলে আসছে, তো আমি আবার সাউন্ডটা কমাই দিয়ে দাঁড়ায় আছি, গান শুনতেছি বাতাসে। তো হঠাৎ করে আমার ডান পাশ থেকে হালকা গরম একটা বাতাস আর কি, চুলগুলো আবার অনেক বড়। তো হঠাৎ করে আমার চুলটা খুলে গেছে। আমি চুলে গিট্টু দিয়ে রাখছিলাম, বেশিরভাগ আমি চুলে গিট্টু দিয়ে রাখি, সে চুলটা হালকা করে খুলে গেল। তো আমি বাঁধলাম, বেঁধে আমি রুমে আসলাম। তখন থেকে আমি আবার পজেস্ট বলবো না, মানে আমি না কিছু পাগলামি করতেছিলাম, যে আপুকে বলতেছিলাম আমাকে কেন ছাদ থেকে নিয়ে আসা হলো। আমি কিন্তু একা একা নিজে রুমে আসছি, দেখা গেছে আমার শরীরে একদম প্রচুর দাগ, ছোট ছোট অ্যালার্জির মতো, মানে ঘা হয়ে যায় এরকম, ওরকম দিয়ে পুরা শরীর ফুলে গেল, ঠোঁট লাল, চোখ লাল, সব মুখ চোখ একদম লাল হয়ে গেল। তারপরে আমি আবার হুজুরের কাছে বলি এরকম প্রবলেম। তো হুজুর আমাকে বললো আপনি যে বাসাটা থাকেন সেই বাসাটা একটু প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি 4 ফুল 3 ফুল আয়তুল কুরসি, তারপর হচ্ছে দরুদ শরীফ, এগুলো পড়ে বুকে ফুদিয়ে শরীর বন্ধ করে প্রতিদিন ঘুমাবেন সকাল বিকাল, ঠিক আছে? তো আমি এখনো সুস্থ না, আমার চিকিৎসা এখনো চলছে, আমি জানি না আমি কবে সুস্থ হব। আমার মা এখনো মাঝে মধ্যে প্রবলেম ফেস করে। আম্মুরটা আর প্রবলেম আমি বলবো না, যে আম্মুরটা এখন যা হবার হয়ে গেছে। বাট আমি কেন এই কথাটা বললাম, আমার ঘটনাটা আমি শেয়ার করলাম রাসেল ভাই আপনাকে, সেটা হচ্ছে তুমি যতই পাপ করো না কেন, তুমি যেই কোনো পাপ করো না কেন, 5 বছর 10 বছর 20 বছর পরে সেটা তোমার হয়ে ফেরত আসবে। সেহেতু আমার বাবা আম্মুর সাথে এরকম জঘন্য একটা কালো জাদু, জঘন্যই বলবো, সব কালো জাতি জঘন্য, এরকম করে বিয়ে করেছে। তো সেহেতু আমি তাদের ঘরের প্রথম সন্তান, সেক্ষেত্রে আমার দ্বারা আর কি তাদের কারণে, তার কারণে, আমার বাবার কারণে আমি পজেস্ট, হয়তো আল্লাহ তাআলা সেই শাস্তিটা আমার বাবাকে দিচ্ছে আমাকে দিয়ে। সবার কাছে দোয়া করবেন। আসলে আমার ঘটনার কোনো ব্যাখ্যা নাই বা ভৌতিক কোনো কিছু না, আমি আমার প্রবলেম গুলো ফেস করতেছি। ভাই আমি ঘটনা বাড়াতে চাচ্ছি না, লিসেনারদের কাছে একটা অনুরোধ যে ব্ল্যাক ম্যাজিক করার আগে অবশ্যই 10 বার ভাববেন আপনি যাকে ব্ল্যাক ম্যাজিক করছেন বা যার জন্য ব্ল্যাক ম্যাজিক করছেন এমনটা উল্টো করেন যাতে আপনি নিজে ফেসে যেতে পারেন। ইভেন কুফরি কালাম করে কারো ক্ষতি করে কেউ কোনোদিন ভালো থাকে না, ঠিক আছে? এই ঘটনার ভিতরে আমি সবাইকে আর কি একটা মেসেজ দিতে চাই যে পাপ বাপ কেউ ছাড়ে না, ইভেন আমার বাবাকেও ছাড়েনি। তার মেয়ে আমি হয়ে বলছি যে সে যে জিনিসগুলো করেছে একদমই উচিত হয় না করাটা, আল্লাহ হয়তো শাস্তি স্বরূপ আমাকে দিচ্ছে। দয়া করে কখনোই কারো উপর ব্ল্যাক ম্যাজিক করবেন না, উপরে আল্লাহ আছে, উনি ঘুরাই দিবে আপনাকে, আপনার পজিশন ঘুরাইয়া দিবে একদম, যার কারণে আপনি নিজে ধ্বংস হয়ে যেতে বাধ্য। এখন আমার বাবার মুখে আমি আতঙ্ক দেখি যে অ্যাকচুয়ালি আমি হয়তোবা, আমি জানি না সে মনে মনে কি ভাবে, হয়তোবা এই জন্য হচ্ছে সে অনুতপ্ত, বাট অনুতপ্ত হয়ে লাভ নাই। আমি মানে পজেস্ট হয়ে গেছে অলরেডি, আমি ঠিক মতো কথা বলতে পারি না, আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কথা বলতে হয় আমার। আমি বারবার বলছি রাসেল ভাই আমি আসলে মানে কেউ যাতে কখনো হচ্ছে কারো উপরে কালো জাদু না করে, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনি সব লিসেনারদের বলে দিবেন
আমি আসলে বিশ্বাস নিতে আমার এখনো কষ্ট হচ্ছে। দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে দ্রুত সুস্থ করে দেয়। আর ওই 6টা পুত্র যদি নষ্ট না করা হয়, আসলে আমাকে হয়তো বা বাঁচানো সম্ভব না, যেহেতু শয়তানকে খুশি করে আমার ব্ল্যাক ম্যাজিকটা করানো।